তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। ইংরেজরা আমাদের কত উপকার করছে, বলতে গেলে অমানুষকে মানুষ করছে। তাও ওই স্বদেশিগুলো গুলি বোমা নিয়ে ইংরেজদের উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে। সাহেবদের তো চেনে না, ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি। বেশি ইয়ে করলে এমন বাঁশ দেবে। মোহন না, ওই মোহন, ওই বেটা এদিকে আয়। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার সময় নাই। কেন রে, এত তাড়া কিসের? কর্তার মেয়ের জামাই মেজো ছেলে ঢাকা থেকে বাড়ি ফিরতেছে, তাদের আনতে ঘাটে যাইতেছি। ও, সেই ঠোঁট কাটা ছেলের ঠোঁট জুড়েছে তাহলে? জুড়ছে মানে? অবশ্যই জুড়ছে, খুব সুন্দরভাবে জুড়ছে, কাটার দাগটা পর্যন্ত নাই। সে কি রে মোহন, তুই এত কথা জানলি কি করে? ওই গ্রামে বসে ঢাকায় ওই কাঁটা ঠোঁট কিভাবে জোড়া লেগেছে দেখেছিস নাকি? হ্যাঁ, তোর আবার এই দিব্য দৃষ্টি কবে থেকে হলো রে? তা কেন হবে, সুলতান সিরিজে জানাইছে। কিন্তু আপনাদের কথাবার্তা শুনে মনে হইতেছে ঠোঁট জোড়া না লাগলেই মনে আপনারা খুশি হইতেন। এতটুকু একটা বাচ্চা ছেলে, তার উপরে হিংসা, যত কুচোটের দল কোথাকার। হ্যাঁ, মোহন আস্তে যা, আস্তে যা, পরে গিয়ে ঠোঁট কেটে যাবে। ওই ঠোঁট কেটে গেলে তো আবার তোর গুরু জোড়া লাগাতে পারবে না, তোকে ঢাকা পাঠাতে হবে। তা যা বলেছো তর্ক। গ্রামের মানুষ মোহরকে বড্ড বেশি তেল্লাই দিচ্ছে। জ্বর কাশি হয়তো সারাতে পারে, কিন্তু কোনো রোগ বালাই সারাবার মুরোদন নেই। এই তো আমার বড় ভাইয়ের ব্যাপারটাই দেখো না, পারলো মানুষটাকে বাঁচাতে। এই মোহর আর ওই সোমনাথ বুদ্ধির এত রমরমা কেন জানেন? ওই 10 গায়ে তো আর কোনো বুদ্ধি নেই, তাই দুজনে সবার উপরে ছড়ি ঘোরাচ্ছে। আমি তো এবার ঠিক করেছি, শহরে দরবার করে গ্রামে সাহেব ডাক্তার বসাবো। আমার বাইরের মহলেই না হয় রোগী দেখবে। তা যা বলেছেন কর্তা, এটা যদি করতে পারেন না তাহলে ওই দুই বদ্যির দিমাকে করে ফুটো হয়ে যাবে। যে নিজের নাতিকে চিকিৎসা করে সুস্থ করতে পারে না, শহরে গিয়ে ওই বিদেশি বাবু ডাক্তারদের দেখাতে হয়, তার আবার এত কথা। ওই সবাই বুদ্ধি মানতে পারে, আমি পারছি না। হ্যাঁ, ইদানিং কলেরা বসন্ত মহামারী আটকে ওদের অনেক নাম হয়েছে কর্তা। সে তো জমিদার শঙ্করদেবের প্রধানতায়। তিনি পোশাক দিয়ে, বিছানা দিয়ে জল দূষণ রোধে সাহায্য না করলে ওদের দ্বারা কিচ্ছু হতো না। বলতে গেলে আমার পুকুর তো আমি নিজেই দূষণ মুক্ত করেছি, তাতে ওদের কৃতিত্ব কি? হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই যদি প্রচার করে মোহরানি কবরেজের চিকিৎসায় কোনো ক্ষমতা নেই, নিজের নাতিকে চিকিৎসা করে সুস্থ করতে পারেনি, বিদেশি বাবুদের শরণাপন্ন হতে হয়েছে, তাহলে দেখবেন যে মোহরালির ওই রমরমাটা কমছে, সেই সঙ্গে ওই যে গ্রামের মধ্যে মাতব্বরি করছে ওটাও কমছে। তা যা বলেছি, জানো কি পাগলামো করছিস ছোট? আচ্ছা, কেন এমন করছিস? কমলা কি তোর পর? যেখানে মা থাকবে সেখানে চাচিও থাকবে। আমার তো থাকতে নেই বাবু, এটা তো মেরল কল্যাণ হবে।
আমার তো টাকাটাই গুণা। তুই কমলাকে কোলে পিছে করে মানুষ করেছিস। আমি যখন অসুখে পড়েছিলাম তখন কমলার প্রথমকে তুই মায়ের মতো করে যত্নার্থী করেছিস, আর এখন তুই কমলার পর হয়ে গেলি। মায়ের মুখ দেখে মেয়ে বিয়ে করতে গেলে বুঝি অকল্যাণ হয়? আমি কি করবো বলো তো বাবু, আল্লাহ তো আমার মেরেছে, আমার তো কপালে মন্দ। সে বলেছে যে তোর কপাল মন্দ, আল্লাহর যা ইচ্ছে হয়েছে তাই করেছেন, যেমন নিয়েছেন তেমনি দিয়েছেন। কেন কমলা তোকে ভালোবাসে না? তা বাসে বাবু, কমলাকে নিয়ে কোনো খারাপ কথা বললে আমার জিন কষে পড়বে। আমি যতবার অজ্ঞান হয়েছি ততবার জ্ঞান ফিরে দেখেছি কমলা আমার মাথার কাছে বসে বসে চোখে জল ফেলছে। তাহলে কমলা যেমন আমার মেয়ে তেমনি তোরও মেয়ে। মায়ের কি কখনো জাত হয় রে পাগলি? বয়স হচ্ছে, আমি একা হাতে কত দিক সামলাবো বলতো? সব তো তোকেই করতে হবে। আমার মেয়ের বিয়েতে সব দায়িত্ব তোর। আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না। এত বছর ধরে দুই বোনের মতো একসঙ্গে থেকেছি, আর এখন বুঝি পর হয়ে যাবো? পাগলি কোথাকার। মা, মা, সুলতানের বলো না, চল তো দেখি। মা, মা, চাচি, কই কই গেলে তোমরা? দে আমার কাছে দে। ওরে বাপ রে বাপ, রাজপুত্র আমার কাছে দে। নাও বাবু নাও। বাক্সা রেখা দেখি কর্তা করতে গেছে। যাও। তার কি হয় রে পাগলি? তারপরও নাতির টানকে আর বাদ যায়? কেন তুই বুঝি জানিস না আসলে যে সুদের দাম বেশি? ওরে বাবা, থাক হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। দিব্যি তো চাচিকে ভুলে বসে আছো। এখন এসো চাচি তুমি কেমন আছো জানতে না? ফুলমিয়া, চলো তো একটু হাটে যাই, আজ খুব কই মাছ খেতে ইচ্ছে করছে, চলো যাই। কেন, তোর আব্বা তো হাটে গেছে। হ্যাঁ রে, না গেছে, কিন্তু আমার খুব কই মাছ খেতে ইচ্ছে করছে, চলো তো যাই, চলো। এই তাড়াতাড়ি চলে আসবো আম্মা। কি গো দেখছি। এই যে আমার নানা ভাই, হ্যাঁ দেখেছো, একদম বোঝা যাচ্ছে না। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানের এই হচ্ছে অগ্রগতি। হ্যাঁ, বিজ্ঞানের আশীর্বাদ। এই যে কোনো সময় তো বৃষ্টি হতে পারে। চলো চলো চলো, ঘরে চলো, এসো এসো এসো। কি ব্যাপার, কি হয়েছে? অসময়ে বাড়ি ফিরলে শরীর খারাপ হয়নি তো? দেখি তো। বিরক্ত করো তো। না মানে তাড়াতাড়ি এসেছো বলে তো জিজ্ঞেস করলাম। কেন ফিরে এসে বুঝি খুব অন্যায় করলাম? তোমার সুখনিদ্রায় বুঝি খুব ব্যাঘাত ঘটালাম আমি? আহা, তা কেন হবে? আচ্ছা, তুমি আমার সাথে একটু ভালো মতো কথা বলতে পারো না? আমি কি তোমার দু চোখের বিষ? যখন তখন কান্না করতে বসো না তো, বিরক্ত লাগে। তা তো লাগবে, আমার কি অপরাধ যে তুমি আমাকে কথা কথা দুচ্ছাই করো? তুমি আজকে অসময় চলে এসেছো বলেই তো আমি জিজ্ঞেস করলাম তোমার কি শরীর খারাপ। আর এটাই আমার দোষ। আজ আমি অফিসে যাইনি। গতকালই সুলতানের বাসার ঠিকানা পেয়েছিলাম, তাই ভেবেছিলাম অফিস থেকে ফেরার পথে ওর সাথে দেখা করে আসবো। আমি তো সংসারের বড়, আমার তো একটা কর্তব্য আছে। এতটুকু বাচ্চার এত বড় অপারেশন হলো, অথচ তার একটু খোঁজও নিলাম না। তাই বিবেকের তাড়নায় তাদের সাথে দেখা করতে গেছিলাম। কি তোমার সাথে কথা বললো?
বললো না। আমি তো জানতাম কথা বলবে না। দেখো হামিদা, সুলতান আমার ভাই, এমন শিক্ষা তাকে দেয়া হয়নি। গিয়ে দেখি তালা বন্ধ, তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম ওরা আজ সকালেই গ্রামে গিয়েছে। একবার ভাবো তো, ওরা গ্রামে গিয়ে যখন বলবে ঢাকা শহরে ওদের অভিভাবক থাকা সত্ত্বেও তারা কোনো সাহায্য পায়নি। আমি পরিবারের বড় ছেলে হয়ে কোনো কর্তব্য পালন করতে পারলাম না। এটা যে কত বড় গ্লানি, অপমান তা তুমি বুঝবে না। কেন? তুমি যে মাসে মাসে টাকা পয়সা পাঠাতে, তার কি কোনো মূল্য নেই? আজ না হয় সুলতান ভাই চাকরি বাকরি করছে, নাকি তুমি টাকা পয়সা পাঠাচ্ছ না বলে সমালোচনার ঝড় উঠবে তোমার? আচ্ছা হামিদা, বাবা মা ভাই বোনের সাথে শুধু কি টাকার সম্পর্ক? প্রেম প্রীতি ভালোবাসা এসবের কোনো মূল্য নেই? তাহলে মনুষ্য সমাজে বাস না করে জঙ্গলে বাস করো। আমি জানি না কেন তুমি শুধু শুধু আমাকে দায়ী করছো। তুমি সবসময় ভাবো তোমাকে আমি তোমার পরিবারের কাছ থেকে আলাদা করছি। কারণ তুমি কিছুতেই আমার পরিবারের সঙ্গে মানিয়ে চলতে পারো না। এতদিনে পারলে না একটু মানিয়ে গুছিয়ে চলতে, অথচ সুলতানের বউ পারে, জামাই পারে, তুমি পারো না। আর এটাই আমার সবচেয়ে বড় যন্ত্রণা। আজ আমাদের বাড়িতে সবাইকে নিয়ে কত হইচই, কত আনন্দ, আর সেখানে আলোর নিচে অন্ধকারের মতো আমি শুধু ব্যর্থ রয়ে গেলাম। আলী পরিবারের বড় ছেলে হয়ে আজ আমি বড়ই একা। কেউ আমাকে একটু ডাকেও না, কেউ না। আম্মা, আম্মা, চাচি, কোথায় গেলে তোমরা? কিরে, কি বাজার করলি দেখি? আব্বা দেখুন কত বড় বড় কই, এক একটা 1 বিঘত লম্বা, একেবারে পুরুষ্ট কই আম্মা। বাহ, সচরাচর এত বড় কই কিন্তু পাওয়া যায় না। ঠিক বলেছেন আম্মা। চাচি, চাচি দেখো না কত বড় বড় কই। চাচি এবার কিন্তু খুব ভালো করে জমিয়ে তেল কই রাখবে। তাই করব। শোন হীরা, এগুলো কিন্তু আবার অন্তরার মেজবউকে কাটতে দিস না। ওগুলো আমি কাটবো। সবাই কই মাছ কাটতে পারে না, শেষে দেখা যাবে যে কাটতে গিয়ে হাত কেটে বসে আছে। আর তুই এগুলো কাটতে বসে যাস না, তুই রান্নাঘরে গিয়ে দেখ পেঁয়াজ রসুনটা কেটে ফেল। ঠিক আছে, তাই করছি। আম্মা, পেঁয়াজ রসুন কেন? গোস্ত হচ্ছে বুঝি? হ্যাঁ, তোর আব্বা মোহনবাসীকে খাসির মাংস আনতে পাঠিয়েছে। বাহ, দারুণ, আজকে বেশ জমিয়ে খাওয়া হবে, কি বলো জামাই? কিন্তু আব্বা, এই সব কিছু একসাথে সব ভালো মন্দ একদিনে খেয়ে নেবো? তোরা খেতে চাইলে কালকে আবার হবে। বাবা, তোমাকে কিছু খেতে দেবো? মুড়ি নারকল এনে দেবো? না না, একটু পরে তো ভাতই খাবো। তাছাড়া ঘাটে হালুয়ার পুরি খেয়েছি, এখন একটু চা যদি হয়। হ্যাঁ ঠিক বলেছো। জি আম্মা, এই যে ভাইজানের ওখানে না আমাদের এই চায়ের নেশাটা বড্ড জমেছে। আচ্ছা ঠিক আছে, আমি চা করে আনছি, তোরা ঘরে যা। ঠিক আছে, চলো আমরা একটু হাত মুখ ধুয়ে নিই। তুমি আবার বসলে কেন? চা করতে গেলে না? মনটা ভালো লাগছে না গো, ছেলেটাকে দেখতে খুব ইচ্ছে করছে। সবাই আছে, শুধু সুলেমান, হামিদা আর বাচ্চাটা নেই। আর যদি ওরা থাকতো তাহলে সবাই মিলে কত আনন্দ করা যেত। হ্যাঁ, তা যেত, কিন্তু সুলেমানের সরকারি চাকরি, মেয়ের স্কুল, আর এই তো সবে গেল। তাতে কি হয়েছে? গেলে কি আর আসা যায় না? আর কি কেউ চাকরি করে না? আর তাছাড়া মেয়েকে অত লেখাপড়া শিখিয়ে কি হবে? সেই তো পরের ঘরে গিয়ে হারিয়ে ঠেলবে। এটা তোমার ভুল। মেয়েকে ওরা শিক্ষিত করতে চায় করুক, আর শিক্ষার গুরুত্ব তো অস্বীকার করা যায় না। তাই বলে কি দুদিনের জন্য কামাই করা যায় না? মায়ের ডাকে কি একবার এসে দেখা করে যেতে পারে না? হ্যাঁ, তা পারে। তাহলে তুমি একটু লেখো না ওকে আসার জন্য। ওই ইচ্ছে করলেই পারবে, ইচ্ছেটাই হলো সব। আর যদি না আসে তাহলে বুঝতে হবে যে মাকে দেখতে আসার কোনো ইচ্ছেই ওর নেই। মায়ের মন কেন যত অবুঝ হয়, এই জন্যই বুঝি বলে মায়ের টান কোনো যুক্তি তর্ক কিচ্ছু মানে না।
রে গুল, শহরে একদিন তোর স্বামী তোকে কেমন আদর সোহাগ করলো রে? ধ্যাৎ, চাচি, ও মা, এতে এত লজ্জার কি আছে? আচ্ছা, এই বয়সে আদর সোহাগ করবে না তোর কবে করবে শুনি? চাচি, আপনার যত বাজে কথা। আমি বুঝি ভুল কিছু বলেছি? হ্যাঁ, এখানটায় যখন ছিলি তখন তো ও ঘরে যখন তখন যেতে পারতি না। আর ওদিকে সুলতান বেচারা চাতক পাখির মতো বসে থাকতো, আর নানা রকম ছলছুতো তোকে খালি ডেকে পাঠাতো। কেন যে ডেকে পাঠাতো সে কি আর আমি বুঝি না ভেবেছ? মোটেই না, এটা ঠিক কথা নয়। তিনি দরকারই ডাকেন। হ্যাঁ, তা সেটা যে কি দরকার সে তো আমি ভালো করেই বুঝি। আরে এখন না হয় আমার পোড়া কপাল, কিন্তু আমার তো স্বামী ছিল একদিন। আমিও তো চাতক পাখির মতো বসে থাকতাম তার জন্য। আমি না হয় এ বাড়ি ছেড়ে দূরে কোথাও যেতে পারিনি, তাই জোড়া পায়রার মতো বাগবাকুমও করতে পারিনি। চাচি, আপনি পারেনও বটে। উনি বুঝি অফিসে যেতেন না? তাছাড়া অন্তরাপা, ফুলমিয়া ওনারাও তো বাড়িতে থাকতেন। একটা মন করা কথা বললেই হলো। তার চেহারার যে জেল্লা বাড়ছে সেটা কি আর এমনি এমনি বাড়ে? বরের আদর সোহাগ না পেলে তো আর চেহারার রূপ খোলে না রে। তা কি ঠিক করলি, এখানেই থাকবি নাকি আবার শহরে চলে যাবি? জানি না, উনি যা ঠিক করবেন, আব্বা আম্মা যা বলবেন তাই হবে। তা তোর নিজের ইচ্ছা অনিচ্ছাও তো আছে। তুই কি চাস শহরের পানি পেটে পড়ার পর গায়েরই পচা পুকুরের পানি আর পেটে সইবে? কি ব্যাপার, কি চাচি বউতে কি এত আলাপ হচ্ছে? শহরের গল্প শুনছিলাম গো বুবু। আমাদের তো পোড়া কপাল, এই বাড়ি ছেড়ে কোনোদিন বাইরে পাই রাখতে পারলাম না, তাই ওদের চোখেই শহরটাকে। বেশি বাইরে দৃষ্টি রেখে কি হবে? যার যেখানে ঘর তার সেখানে দৃষ্টি রাখা উচিত, তা না হলে সংসারে অশান্তি হয়। আর তাছাড়া শহরের গল্প তো শেষ, এখন আবার শহরকে নিয়ে টানাটানি কেন? ঘরের বউ ঘরকন্যার কথাই ভাবুক। কেষ্ট, তোকে একটু সাবধান করে দিচ্ছি। বলছিলাম কি, ওই স্বদেশীদের পিছনে এত ছোকছোক করিস না, তাহলে ওই তোর দশা কিন্তু ওই সিদ্ধি সাউয়ের মতো হবে। হ্যাঁ, আমার নাম কেষ্ট, আর কথাই আছে রাখে কেষ্ট মারে কে। আর বিপ্লবীরা আমাকে মারতে যাবে কেন? আমি তো সাধারণ মানুষ। এটা ঠিক, দারোগা সাহেবের সঙ্গে আমার জানাশোনা আছে, কিন্তু তাতে কি? তাতে কি? তাতে কিছুই না। তবে কথা হচ্ছে গিয়ে কেষ্ট, ধর ওই আগের দিনের মতো দেবদেবীর সামনে এখন আর নরবলি হয় না ঠিকই, তবে ওই স্বদেশী ডাকাতটা কিন্তু দিন দুপুরে নরবলি দিচ্ছে। এই শুধু শুধু কিন্তু আমাকে ভয় দেখাবেন না বলে দিলাম তর্ক ঠাকুর। আর আপনার হাব ভাব দেখে মনে হচ্ছে যে ওই বিপ্লবী ছোড়াগুলোর হাড়ির খবর আপনি রাখছেন। আরে বোকা, এটা সবার কাছেই থাকে। আরে গোপন কথা গোপনে গোপনে গান ও গান করতে করতে সবাই জেনে যায়। তাই নাকি? এই আপনি তো এই যে গ্রামের 5 জনের সঙ্গে উঠা বসা করেন, তা আছে নাকি কোনো গোপন খবর? কি খবর? আরে ওই স্বদেশী ডাকাতগুলোর খবর। যদি খবর দিতে পারেন তর্ক ঠাকুর, এবার দারোগা বাবুকে বলে বেশি ইনামের ব্যবস্থা করে দেবো আপনার জন্য। হ্যাঁ, দারোগা বাবু ইনাম দেবে? হ্যাঁ, এটা আগের বার কি ঘটালো দেখলি না? দারোগা বাবু আর শোন, ওই স্বদেশের খবর যদি জানতে চাস, শুনেছি ওরা ওই সন্ধ্যের দিকে ওই নদীর ঘাটে থাকে, তারপর রাত গভীর হলে রন পায়ে ভর করে গ্রামে ডাকাত করতে বেরিয়ে পড়ে। হ্যাঁ, আরে এই খবর তো আমি জানি। নতুন কোনো খবর থাকলে সেটা বলেন। নতুন খবর দেব তোকে? হ্যাঁ, তোকে খবরটা দেই আর নিয়ে কই দই মেরে দিই, ওটি হচ্ছে না। হ্যাঁ, খুব শিয়ানাগিরি হচ্ছে, তাই না? তো ঠিক আছে, ওই বিপ্লবী ছোড়াগুলোর খবর দারোগা বাবুকে দেন, বেশি ইনাম পাবেন। আমারও ঝক্কি কমলো। আর তাছাড়া
ওই বিপ্লবীরা যদি ধরে মারে সেটা তো আপনাকে। এই দেখো দেখো আমি কি বললাম আর তুই কি বুঝলি? বলছি যে যদি কোনো ইনাম টিনাম জোটে তাহলে তোকে কি আমি ভাগ দেবো না বলছিস? হ্যাঁ তা কি হয়? এই তো পথে আসুন, এই আমার সাথে লাগতে যাবেন না। বিপ্লবীদের খবর যদি না দেন তাহলে দারোগা বাবু আপনাকে ধরবে, আর যদি ওই বিপ্লবীদের খবরে দারোগা বাবুকে দেন তাহলে বিপ্লবীরা ধরে আপনাকে। দুটো নৌকায় কিন্তু তখন ডুববে। তাই বলছি, আমি যা বলছি তাই শুনুন, এই কেষ্টর উপর ভরসা রাখুন, না হলে মনে প্রাণে গভীর জলে। সবই আমার কপাল। ছেলেদের বিয়ে দিয়ে ঘরে বউ আনলাম, অথচ ছেলের বউ সুখ পেলাম না, এখনো পর্যন্ত কষ্ট করতে হচ্ছে। আর বড় বউ তো হয়েছে মাশাআল্লাহ একটা, আমার ছেলের মাথাটাকে তো খেয়েছে, এখন আমার সংসারটাকে নষ্ট করে দিয়ে ঢাকা শহরে গিয়ে বসে আছে। না মা, কথাটা মোটেই ঠিক না। সব দোষ বড় ভাবির, আর ভাইজানের কোনো দোষ নেই, এটা মোটেই ঠিক না। আসলে শুরু থেকে ভাইজানই বড় ভাবিকে প্রশ্রয় দিয়ে এসেছে, তার কথায় তাল মিলিয়ে এসেছে। আসলে বউ আধুনিক তো, শহুরি হয়েছে তো, তাই বউকে সামলাতে পারছে না। কেন? হামিদা যে কিরকম মুখরা সেটা কি তুই জানিস না? সুলেমান পুলিশে চাকরি করে ঠিকই, কিন্তু ওর মতো শান্ত শিশু ছেলে খুব কমই আছে। আর বউর সাথে অশান্তি করে কয়জনই বা সংসার করতে পারে? সবাই সেটা পারে না। যারা পারে না তাদের স্ত্রৈণ বলে মা। ছি 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 অন্তরা, সুলেমান না তোর বড় ভাই? তাকে তুই যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস কেন? ফুলমিয়া তো এতদিন শ্বশুরবাড়িতে থেকেছে, শালার সুপারিশে চাকরি হয়েছে, তোর আব্বাকে এ নিয়ে কতজনে কত কথা বলেছে। আহা বুবু, থাকলো সব কথা। আয় অন্তর আয়, ছেলেকে ভালো করে তেল মাখা দেখি। দাঁড়াও চাচি, কথা যখন উঠেছে তখন পুরো কথাটা শুনে নি। বলো আম্মা। বলা বলির কি আছে? সুলেমান আমার ছেলে, আমার বড় ছেলে, তাকে কেউ শুধু শুধু অপমান করলে আমার গায়ে লাগে। আমি যেটা বলছি সেটা সত্যিই বলছি, কিন্তু তুমি তোমার জামাই সম্পর্কে যা বলছো তা সবটা সত্যি নয়। তোমার জামাই আর এ বাড়ির পয়সায় খায় না, সে এখন চাকরি করে, প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায়। এটা ঠিক যে ভাইজান তাকে চাকরি দিয়েছে, কিন্তু কি শুরু করলি এসব? ফুলমি এক্ষুনি চলে আসবে না? আসুক, এসে দেখুক যে এই বাড়িতে তার সম্মানটা কতটুকু। অন্তরা, এটা তুই কি বলছিস? এই কথাটা কিন্তু একদম ঠিক বলছিস না। ফুলমিয়াকে কখনো এই বাড়িতে অসম্মান করা হয়েছে? হ্যাঁ, জামাই হিসেবে যতটুকু সম্মান তার প্রাপ্য তার সবটাই সবসময় দেওয়া হয়েছে। কিন্তু মনে মনে আম্মা সেটা দেন। তার মানে তুমি বিপ্লবীদের চেনো? তোমার এত কৌতূহল কেন গো? ধরিয়ে দিয়ে ইনাম নিতে চাও বুঝি? না, ইংরেজদের পুরস্কারকে আমি ঘৃণা করি। আমিও তারা হচ্ছে আমার ছেলের জন্য, সেও যে বিপ্লবীদের দলে নাম লিখেছে। তোমার ছেলের নাম কি গো গোসাই? সুবিমল। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।